হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ডিম খিচুড়ি। কোয়ান্টিটিতে কম হলেও টেস্টটা ছিল ভালো। এখন রেডি হয়ে চলে যাব আমরা জাফলং এর উদ্দেশ্যে। চলছে আমাদের সিলেট সিরিজের 4th এপিসোড। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন যাচ্ছে সিলেট শহর থেকে প্রায় 57 কিলোমিটার দূরে বাংলাদেশ এবং ভারত সীমান্ত এলাকায় জাফলংয়ে। তাছাড়া দেখব মেঘালয়ের সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণা। তার আগে আমি সিলেট নিয়ে 2টি এপিসোড আপলোড করেছি, উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। সিলেট আসার পর এখনো আমাদের চা বাগান দেখা হয়নি, তাই সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন শুরু হয় জাফলংয়ে যাওয়ার পথে চা বাগান এবং ওপারের মেঘালয়ের পাহাড়গুলো দেখার মাধ্যমে। মূলত চায়ের দেশ বলা হয় শ্রীমঙ্গলকে, তার মানে মন মতো চায়ের বাগান ঘুরে দেখতে হলে যেতে হবে শ্রীমঙ্গলে, এবং তাই নেক্সট এপিসোডে আমরা যাব শ্রীমঙ্গল। আপনারা এখন যে চা বাগানটি দেখতে পাচ্ছেন এটি জাফলং যাওয়ার পথে হাতের ডান দিকে দেখতে পাবেন। বেশ সুন্দর একটি জায়গা, একবার আসলে আর যেতে ইচ্ছা করবে না। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করতে পারলেও মুগ্ধ করতে পারেনি এখানে লোকাল জনগণ। পথে পথে বিভিন্ন জায়গায় প্রতারণা। আপনি সিলেট আসলে কোন কোন জায়গাগুলি প্রতারিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা নিয়ে ভিডিও শেষে আলোচনা করব। আসার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জাফলং যাওয়ার আগের রাস্তাটা খুব বেশি খারাপ ছিল, কেউ একবার জেলে আর দ্বিতীয়বার আসবে না এমনটাই অবস্থা, কিন্তু এখন তেমনটা নেই। এপারে জাফলং থেকে দেখা যাচ্ছে ওপারের ডাউকি শহর। খুব ইচ্ছে করছিল এক লাফে চলে যায় ওই শহরে। উদ্দেশ্য এখন একটাই, প্রকৃতি দেখার। চলুন তাই উপভোগ করি। একটা সময় জাফলং এর 0 পয়েন্টে যেতে হলে এলোমেলো করে যেতে হতো, কিন্তু এখন নির্দিষ্ট রাস্তার ব্যবস্থা করে রয়েছে। এটা খুব ভালো লেগেছে। সোজা সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে আসছি জাফলং যাওয়ার নৌকাসারি ঘাটে। এখন যাচ্ছে মায়াবী ঝর্ণা দেখতে। শীতকাল কিংবা বর্ষাকালের মৌসুম ছাড়া পায়ে হেঁটে নদী পার করা যায়, কিন্তু এখন পানি বেশি থাকার কারণে আমরা নৌকা করে যাব। আসা যাওয়া জনপ্রতি 100 টাকা করে। এই নৌকাগুলোতে 8 থেকে 10 জন একসাথে উঠতে পারে। নৌকা ছাড়তেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। জাফলং আসার পারফেক্ট সময় হচ্ছে বর্ষাকালে। মেঘলা আকাশের সাথে একটু পরপর ঝিরিঝিরি বৃষ্টি প্রকৃতিটাকে মনমুগ্ধকর করে তোলে। দূরে ওই দেখা যাচ্ছে তামাবিল বর্ডারের ডাউকি ব্রিজ, এবং এটি হচ্ছে বাংলাদেশ থেকে মেঘালয় যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা। নৌকা ঘাটে আসতেই দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কাপড় ভিজে যাওয়ার ভয়ে দিলাম একদম। 50 টাকার বিনিময়ে এখানে লকার ভাড়া পাওয়া যায়। আপনার মূল্যবান জিনিস লকারে রেখে ঝর্ণায় গোসল করতে পারবেন। নৌকা থেকে নেমে হাঁটতে হবে আরো 10 মিনিট। আর যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়, তার মানে মেঘালয়ের পাশ ঘেঁষেই যাচ্ছে। এটি হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। আর ঝর্ণার এখন প্রচুর পানি, কারণ এখন বর্ষার সময়। মেঘালয় যেহেতু প্রচুর বৃষ্টি হয়, তাই বর্ষার সময় পানি এই ঝর্ণা দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। এই ঝর্ণাটি দেখতে জাস্ট অসাধারণ। এখন একটু উপরে উঠে গোসল করব।
মায়াবী ঝর্ণায় যাওয়ার আর আসার পথে আপনার হাতের ডান পাশে এবং বাম পাশে দেখবেন এরকম ইন্ডিয়ান পণ্যের বাজার বসেছে। ইন্ডিয়ান মশলা থেকে শুরু করে কসমেটিক্স এর সব প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন। বর্ষায় শুধু উপরে পাবেন আর বর্ষার পরে আমাদেরকে নিচে পাবেন, নিচে আমাদের দোকান থাকে। আসার পথে 0 পয়েন্ট এবং লালাখাল যাওয়ার কথা থাকলেও প্রচুর পরিমাণ বৃষ্টি এবং নদীতে পানি বেশি থাকার কারণে আমরা যেতে পারিনি। তাই এখন আমরা এই রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটি সেরে শহরের দিকে চলে যাব। রেস্টুরেন্টের নাম হচ্ছে আমেনা রেস্টুরেন্ট। খাবারের পরিমাণ এবং টেস্ট যথেষ্ট ভালো ছিল আর দামটাও ছিল রিজনেবল। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, মুরগির মাংস, আলু ভর্তা, শুটকি ভর্তা, ভিন্ডি ভাজি, বাঁধাকপি ভাজি এবং পরে মুরগির মাংসটা চেঞ্জ করে গরুর মাংস অর্ডার করেছিলাম। আর এই প্যাকেজটি জনপ্রতি 250 টাকা করে পড়েছিল। এখন চলে যাব সিলেট শহরের দিকে। জাফলং যাওয়ার পথে পড়বে জয়ন্তী হিল এই রিসর্টটি থেকে মেঘালয়ের পাহাড় এবং ঝর্ণা একদম স্পষ্ট দেখা যায়। যদি প্রকৃতি খুব কাছে থেকে দেখতে চান তাহলে এই রিসর্টটিতে একদিন থাকতে পারেন। 2 ঘন্টা ট্যাক্সি জার্নির পর ক্লান্ত শরীর নিয়ে হোটেলে এসে দিলাম একটা ঘুম থেকে উঠে এখন যাব ডিনার করতে। আজকে আমরা যাব সিলেটের একটি বিখ্যাত রেস্টুরেন্ট 5 ভাই হোটেলে। মোটামুটি সারাদিনই ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল। ছাতা নিয়ে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম 5 ভাই হোটেলের সামনে। কিন্তু সিলেট এসে এই 5 ভাই হোটেলে আমার সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো। কেন হলো সেটা একটু পরেই জানতে পারবেন। ডিনার করতে গিয়ে যখন ডিনারের মেনুটা খুঁজি, একজন ওয়েটার এসে হুড় করে সব আইটেমের নাম বলতে লাগলো। এত খাবারের মধ্যে নিজের পছন্দের খাবারটাকে আর বেছে নেওয়া যায়? মেনু কার্ডের কথা যখন বললাম তারা বললো এখানে কোনো মেনু কার্ড দেওয়া হয় না, মেনু কার্ড লাগলে ম্যানেজারের চেয়ারের পেছন থেকে মেনু কার্ডটা ছবি তুলে আনতে হবে। এটা কেমন ব্যাপার? তারপরও ছবি তুলে আনলাম এবং এটি হচ্ছে সেই মেনু কার্ডের ভিডিও। মেনু কার্ড দেখে আমরা 3 ধরনের ভর্তা এবং মুরগির মাংস অর্ডার করলাম। আর ভর্তাগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছেন, খুবই আনহাইজেনিক ভাবে ভর্তাগুলো প্লেটের মধ্যে সার্ভ করা হয়েছে। আর ভর্তার পরিমাণ দেখে মনে হচ্ছে খুবই করুণা করে আমাদেরকে ভর্তাগুলো দেওয়া হয়েছে, এতটা পরিমাণে কম। আর টেস্টের কথা কি বলবো, এখানে শুটকি ভর্তা খাচ্ছি নাকি মরিচের ভর্তা খাচ্ছি কিছুই বুঝতেছিলাম না। দেন এগুলো নিয়ে কমপ্লেন করলে হোটেলের ওয়েটাররা আমাদের সাথে মিসবিহেভ করে এবং বলে অন্য হোটেলে গিয়ে খান। তারপর আমাদের হাতে শুধু আধা প্লেট ভাত আর 3 প্লেট হাফ ভর্তার দাম 125 টাকা একটি বিল ধরিয়ে দেয়। দেন আমরা বিলটা পে করে দিয়ে চলে আসি পাঞ্চি হোটেলে। গতকালের পাঞ্চি হোটেলের খাওয়ার দাওয়ার আমার অনেক বেশি ভালো লাগে আর তাদের বিহেভিয়ার অনেক ভালো। ভাত খাওয়ার ইচ্ছা ছিল না, তাই আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করলাম। আজকে আমরা নিয়েছি পরোটা, ডাল ভাজি এবং চিকেন ফ্রাই। তাদের পরোটাটা কিন্তু খুব বেশি জোস ছিল আর তাদের চাটা গেলে মাস্ট ট্রাই করবেন, চাটা অনেক বেশি টেস্ট। জাফলং থেকে আসার পথে কিছুক্ষণ পর দেখবেন গ্রামের বাজার বসে। সেই বাজার থেকে মূলত এই আনারসটা কিনা, পাহাড়ের ফরমালিন মুক্ত আনারস। এখন এই আনারসটা কেটে খাবো। সিলেট ট্যুরের 2য় দিনের 4th এপিসোড জাফলং ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোড শ্রীমঙ্গল ব্লগে। আসসালামু আলাইকুম। সিলেটের 2য় দিনে আমাদের আজকে টোটাল খরচ হলো জাফলং ট্যাক্সি ভাড়া 1600, 2জন কাপল 1600 ভাগ 2 800 টাকা, জাফলংয়ের বোট ভাড়া পার পারসন 100 টাকা করে, 2জন 200 টাকা, লাঞ্চ 400 টাকা, লকার 100 টাকা, ডিনার 420 টাকা, রুম রেন্ট 1500 টাকা। সো টোটাল 3420 টাকা।